18 থেকে 23 জুলাই ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চূড়ান্ত রিপোর্ট প্রকাশ, আন্তর্জাতিক আদালতে মামলা। এবং সর্বশেষ জানাবো প্রধান ভোটে শেষ, 500 শিক্ষার্থীকে হত্যা করেও শেষ পর্যন্ত গতি রক্ষা করতে পারলেন না। এত মানুষের রক্তের দাগ শেখ হাসিনার হাতে। যদি এই হত্যাযজ্ঞ না চালাতো শেখ হাসিনা, তাহলে আজকে হয়তো আপনারা পাড়ায় মহল্লায় মিষ্টি বিতরণ করতেন। শেখ হাসিনা তার 16 বছরের শাসনামলে তার মূল যে কলিজা, সেই কলিজায় তারা হাত দিয়ে ফেলেছে। কি কলিজা? সেটা হলো ছাত্রলীগ। ছাত্রলীগকে ওয়াইপ আউট করেছে বাংলাদেশ থেকে এক রাতের মধ্যে, সমস্ত বিশ্ববিদ্যালয় হল থেকে। শামীম ওসমান কথায় কথায় বলেন খেলা হবে, খেলার দিন তিনি অসুস্থ হয়ে গেছেন। গাজীপুর আওয়ামী লীগের ঘাঁটি মেয়র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সহকর্মীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল বিক্ষুব্ধ জনতা। ঢাকা শহরের দুই ডান হাত বাম হাত, নারায়ণগঞ্জ গাজীপুর শেষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এত মানুষের রক্তের দাগ শেখ হাসিনার হাতে। ঢাকা শহরে এখনো কারফিউ পুরোপুরি উঠে যায়নি, ইন্টারনেট সচল হয়নি। এর মধ্যে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে হত্যাযজ্ঞের নৃশংসতার সব চিত্র। আপনারা সে অনেকেই প্রশ্ন করছেন যে এত মানুষের মৃত্যুর সুখ আপনারা সইবেন কিভাবে? এত মানুষকে কেন হত্যা করলো শেখ হাসিনা? সহজ উত্তর বলি, এত মানুষকে হত্যা করেছেন শেখ হাসিনা, এটি আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে। আজকে আমরা আলোচনা করছি শহীদ ভাইদের নিয়ে, যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে তাদের নিয়ে। আজকে শেখ হাসিনা যদি এই 200 জন মানুষকে অফিসিয়ালি, এখন 200 ছুঁই, হয়তো এটা 400-500-তে যে পৌঁছাবে যখন সকল সংবাদ আমরা পাবো, যদি এই হত্যাযজ্ঞ না চালাতো শেখ হাসিনা, তাহলে আজকে হয়তো আপনারা পাড়ায় মহল্লায় মিষ্টি বিতরণ করতেন। শহীদ আবু সাঈদের মৃত্যুর পর কিংবা এই এতগুলো ছাত্রের মৃত্যুর পর আপনারা ভাবছেন যে শেখ হাসিনা হয়তো থেমে যাবেন, কিংবা তার বিবেক বলবে যে না ঠিক আছে আমি আর পারলাম না। না, শেখ হাসিনা জানেন ক্ষমতা যেদিন থেকে তার নাই, তারপর দিন থেকে তিনিও এই পৃথিবীতে নাই, অথবা থাকলেও সে এক দুর্বিষহ জীবন। এই যে 200 ছাত্রের প্রাণহানি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্তাক্ত হলো, ছাত্র জনতার প্রাণ গেল, এটি বিরল বাংলাদেশের ইতিহাসে, একদমই বিরল। স্বাধীনতার 9 মাস যে রক্তক্ষরণ হয়েছে বাংলাদেশের বুকে, বাংলাদেশের মাটিতে, তার আগে পাকিস্তানিদের শাসনামলে একদিনেও এত মানুষ মারা যায়নি। আর স্বাধীনতার পরেও এ যাবৎকাল বাংলাদেশ কিংবা এই উপমহাদেশে কোথাও এই ধরনের এত বড় হত্যাযজ্ঞের ঘটনা ঘটেনি। এত বড় হত্যাযজ্ঞের ঘটনা ঘটার পর শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকবেন, সেটি একটা বড় প্রশ্ন। এতগুলো প্রাণকে গায়েব করে দেওয়া সেই সুযোগ তারা সরকারকে দেবে না। আমি তাদের এই কথায় আস্থা রাখি। কেন আস্থা রাখি? যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান। আমি কেন আস্থা রাখি? তারা তরুণ প্রজন্ম, রক্ত তাদের 18 থেকে 24। এরা যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু করতে পারে বলেই বাংলাদেশের সাম্প্রতিক শুধু নয়, অতীত সব রকম ইতিহাসের সব পরিসংখ্যান ভেদ করে তারা ঢাকা শহরকে একদিনে 24 ঘন্টার মধ্যেই এমন তামাতামা করেছে যে বাংলাদেশের কথিত যে উন্নয়নের ডামাডোল, সেটি মুখ থুবড়ে পড়েছে। এমন তামাতামা করেছে যে শেখ হাসিনা তার 16 বছরের শাসনামলে তার মূল যে কলিজা, সেই কলিজায় তারা হাত দিয়ে ফেলেছে। কি কলিজা? সেটা হলো ছাত্রলীগ। ছাত্রলীগকে ওয়াইপ আউট করেছে বাংলাদেশ থেকে এক রাতের মধ্যে, সমস্ত বিশ্ববিদ্যালয় হল থেকে। যুবলীগকে ওয়াইপ আউট করেছে বাংলাদেশ থেকে, সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে। শামীম ওসমান কথায় কথায় বলেন খেলা হবে, খেলার দিন তিনি অসুস্থ হয়ে গেছেন। গাজীপুর আওয়ামী লীগের ঘাঁটি মেয়র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সহকর্মীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল বিক্ষুব্ধ জনতা। ঢাকা শহরের দুই ডান হাত বাম হাত, নারায়ণগঞ্জ গাজীপুর শেষ। এমন শেষ হলো যে শেখ হাসিনা আর্মি ডাকতে বাধ্য হলেন, কারফিউ ডাকতে বাধ্য হলেন। কারফিউ আর 140 ধারা কিন্তু এক না। কারফিউ তিনি বলেছেন শুট অ্যাট সাইট, অর্থাৎ দেখা মাত্রই গুলি। সেই দেখা মাত্র গুলি, সেই কারফিউ তুলে নিতে ভয় পাচ্ছে, হয়তো বা তারা তুলে নিবে, কেননা বিজিবি পুলিশ ওদেরকে দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেছে। কিন্তু এই শান্ত হলেও কি ঢাকা বিশ্ববিদ্যালয় শান্ত হবে কিনা, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শান্ত হবে কিনা, স্কুল কলেজের ছাত্ররা শান্ত হবে কিনা? নরসিংদী থেকে 85টি যে অস্ত্র লুট হয়েছে, তার মধ্যে 21টি অস্ত্র পাওয়া গেছে। বাকি অস্ত্রগুলো কোথায়, কিভাবে, কারা ব্যবহার করবে, এই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য আছে কিনা? নানান হিসাব নিকাশ সামনে। সে কারণেই বলছি রক্ত আরো ঝরবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান মিলে অল বাংলাদেশ ছাত্র নেটওয়ার্ক তৈরি করবে এবং কর্মসূচি দেবে একের পর এক, নিশ্চয়ই শেখ হাসিনা যেহেতু 200 প্রাণ নিতে পেরেছেন হাতে করে, তিনি আরো 2000, 5000, 10,000 নিতে কুণ্ঠাবোধ করবেন না। কেন করবেন না? যুক্তি একটাই, সেটা হলো তার পিছন দিকে যাওয়ার কোনো রাস্তা সে রাখেনি। অনেক বছর হলো রাখেনি, এবার তো আর রাখেই নাই। সুতরাং তাকে সামনে যেতে হবে। সামনে যেতে হলে গুলি করতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই গুলি যারা করবে তারা কতদিন, কিভাবে করবে, তারা তাদের এই ভৃত্যের প্রতি তারা তাদের বিশ্বাস অটুট রাখতে পারবে কিনা, না তারা বেঁকে বসবে,
কিংবা গুলিটা পেছন দিকে ঘুরিয়ে দিবে, তার আগ পর্যন্ত বাংলাদেশের মাটিতে আরো রক্ত ঝরবে। এটি বাস্তবতা, মানতে কঠিন হলেও এটি সত্য। এটি বিশ্বাস করতে হবে। শেখ হাসিনা রাজনীতি যারা পর্যবেক্ষণ করছেন দীর্ঘ বছর ধরে, তাদেরকে এটা মানতে হবে। এখানে মানবিকতার কোনো সুযোগ নাই। শেখ হাসিনা পার পেয়ে যাবেন কিনা, সম্ভাবনা দোনোদিকেই আছেন। এমন হতে পারে তিনি পার পেয়েও যেতে পারেন, কিন্তু সবগুলো ইন্ডিকেটর বলে তার পার পেয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আমি অনেকবার ব্যাখ্যা করেছি, আবারও ব্যাখ্যা করি। সেটি হলো, হয়তো সময় লাগবে 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, কিংবা এরশাদের মতো 3 বছরও লাগতে পারে, কিন্তু শেখ হাসিনার এই যে খুনি ইমেজ, সেই খুনি ইমেজ থেকে তিনি আর বার হতে পারবেন না। তিনি একটা গর্তের মধ্যে পড়েছেন। রক্ত যেই গর্তে হাবুডুবু খাচ্ছে, সেই রক্তের মধ্যে শেখ হাসিনা নিজে কখন পড়বেন সেটি তার এখন প্রতিদিনের অপেক্ষায় বা দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্ন অনেকভাবে হতে পারে। আমি বলেছি যে বাহিনী বিদ্রোহ করতে পারে, কারণ ছাত্ররা তাদের আন্দোলন থামাবে না, সাধারণ মানুষ তারা তাদের আন্দোলন থামাবে না। আজকে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে কালকেই আন্দোলন হবে, পরশুদিন আন্দোলন হবে, অল বাংলাদেশ ইউনিভার্সিটি নেটওয়ার্ক হবে, ছাত্ররা আবার মাঠে নামবে। এভাবে তার এই যে স্বস্তির ঘুম গত 16টা বছর তিনি দিয়েছেন, তিনি ভাবছিলেন যে আরো নির্বাচনটা করেছেন যে 5 বছর দিবেন কিংবা অনন্তকাল দিয়ে যাবেন, সেই ঘুমের এরই মধ্যে ব্যাঘাত ঘটে গিয়েছে। এত বড় শক তার সরকার আর কোনোদিন পায়নি। বৈষম্য বিরোধী ছাত্র বিক্ষোভে ভয়ঙ্কর সহিংসতার তথ্য ক্রমশ বের হচ্ছে। গত সপ্তাহে বাংলাদেশের এই বিক্ষোভ দমনের বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ের রীতিনীতি ও মানদণ্ড মেনে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব অভিযান পরিচালনা হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার 25শে জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার তুর্ক এই আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকার নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও তরুণদের আন্দোলনের জেরে 170 জনের বেশি নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। অন্তত 2 জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন। তাদের রক্ষার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনে কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান, বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ, শক্তি প্রয়োগ সহ যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতিনীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয়। ইন্টারনেট বন্ধের ব্যাপারে তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন ব্যাহত হয়। পাশাপাশি এতে নাগরিকদের সমবেত হওয়া ও চলাচল, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয়। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনে যেসব অভিযোগ উঠেছে তা সবগুলো নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। এই প্রক্রিয়ায় তার দপ্তরের পক্ষ থেকে সহায়তা দেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিন কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে, জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায়। জনগণের টাকায় কেনা কী পরিমাণ গোলাবারুদ, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের ওপর ব্যবহার করা হয়েছে তার হিসাবও জনগণ জানতে চায়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়াই গণ্ডায় আদায় করে নেবে। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, গ্রেপ্তারকৃত নেতাকর্মীকে গুম করে রেখে নির্যাতন চালিয়ে 3 থেকে 4 দিন কিংবা 5 দিন পর আদালতে হাজির করা হচ্ছে, যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। দেশের নাগরিকদের গুম করে রাখার ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চয় করা হচ্ছে। সরকারকে এই ধরনের লোমহর্ষক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানাচ্ছি। একটি স্বাধীন দেশের সরকারের দায়িত্ব হল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের যানবাহনের নিরাপত্তা দেয়া। গত কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি ছাত্রছাত্রীরা যখন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত, তখন সেই মুহূর্তে সরকার প্রধান সহ সরকারি দলের নেতা মন্ত্রীরা তাদের তাচ্ছিল্য করে আওয়ামী লীগ সন্ত্রাসীদের নির্দেশ দেয় তাদের নির্মূল করার। নিক্ষেপের মাধ্যমে শত শত নিরীহ ছাত্রছাত্রীকে গণহত্যা করেন এবং হাজার হাজার ছাত্রছাত্রীকে আহত করেছে, যা দেশবাসী সহ বিশ্ববাসী অবলোকন করেছেন। এই নির্মম অত্যাচার দেশের সকল শ্রেণী পেশার মানুষ হতবাক ও ক্ষুব্ধ হয়েছে এবং কোমলমতি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপিও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীদের আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েছে এবং সারা দেশে কর্মসূচিও পালন করেছে। কিন্তু অবৈধ সরকার মরিয়া হয়ে রাষ্ট্রের সকল বাহিনী সহ দলীয় সন্ত্রাসীদের সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত তাদের হিসাব প্রায় ৩,০০০ গ্রেপ্তার হয়েছে, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার। তিনি বলেন, ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে শান্ত আইন প্রত্যাহার এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে। বরাবরই আওয়ামী লীগ লাশের উপর দিয়ে ক্ষমতায় গিয়েছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য গত কয়েকদিন যে পরিবার নিরীহ ছাত্র মানুষকে গুলি চালিয়ে পাখির মতো হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, তা পাকিস্তানি হানাদার বাহিনীর কথাই মনে করিয়ে দেয়। ফখরুল বলেন, যে সরকার ক্ষমতায় থাকার জন্য নির্মমভাবে নিরীহ মানুষকে হত্যা করতে পারে এবং রাষ্ট্রীয় সম্পদ স্থাপনার নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাই অবৈধ সরকারকে বলবো, অবিলম্বে পদত্যাগ করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিন।